করলো, অনেকদিন পর আইএস যেন মাথাচাড়া দিয়ে উঠলো। বিশ্বাসযোগ্যতা সংকট রয়েছে, এটাই তো হচ্ছে প্রশ্ন। এত বড় আগ্রাসন মনে হয় আর গাজা বা ফিলিস্তিন দেখেনি এর আগে। সহসাই থামছে না, এটা নিশ্চিত করে বলা যায়। আদার ব্যাপারীকে আজকাল জাহাজের খবর রাখতেই হয়, কারণ বিশ্বের কোথাও যুদ্ধ বেঁধে গেলে বেড়ে যায় ডলারের দাম, কখনো বেড়ে যায় তেলের দাম, ভুগতে হয় পুরো বিশ্ববাসীকে। তাই বিশ্ব সম্পর্কে আপডেট থাকার প্রয়োজনীয়তা এখন দেখা দিয়েছে সবার জন্য। আপনাদের সঙ্গে আমি আছি নাসিমুল শুভ এবং আমাদের সঙ্গে আছেন অনিক। চলুন তবে দেখা যাক এই সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আমাদের বিশ্লেষণ। গাজা যুদ্ধ নিয়ে যুদ্ধবিরতি প্রস্তাব পাশ করেছে নিরাপত্তা পরিষদ। সেখানে যুক্তরাষ্ট্র অভূতপূর্বভাবে যুক্তরাষ্ট্র এই প্রথমবার সেখানে ভেটো দেয়নি। মস্কোতে কনসার্টে সন্ত্রাসী হামলা আপনারা সবাই জানেন, আমরাও যতটুকু জানি একটি মারাত্মক ঘটনা ঘটে গেছে রাশিয়ায়, যেটার দায় স্বীকার করেছে আইএসকে বা আইএস খোরাসান, যেটি গুরুত্বপূর্ণ বিশ্ব ঘটনাবলীর মধ্যে আমরা শুরুর দিকেই রাখতে চাই। আর এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব মিয়ানমারের নির্বাচন, জান্তার হস্তক্ষেপ এবং কেজরিওয়াল প্রসঙ্গ তো অবশ্যই ঘুরে ফিরে আসছে সবসময় আলোচনায়। একজন মুখ্যমন্ত্রী কারাগার থেকে নাকি দিল্লি পরিচালনা করছেন। তো অনেক বিশ্বে তো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, তার মধ্যে মস্কোর যে ঘটনাটা আমরা এখন দেখছি যে মস্কো একটি যুদ্ধের মধ্যে আছে, রাশিয়া একটি যুদ্ধের মধ্যে আছে, ইউক্রেন যুদ্ধের মধ্যে আছে। সেখানে হঠাৎ করে মস্কোতে যে একটি আক্রমণ হয়ে গেল এবং সেখানে যে যুক্তরাষ্ট্র ইসলামপন্থীদের বিশেষ করে আইএস যে দায় স্বীকার করলো, অনেকদিন পর আইএস যেন মাথাচাড়া দিয়ে উঠলো, বিষয়টাকে কিভাবে দেখছেন? ব্যাপারটা হচ্ছে রাশিয়ার দিক থেকে আসলে শুরু থেকেই বলা হচ্ছিল যে এই হামলাটি যারা ঘটিয়েছে তারা হামলা পরিচালনার পর তারা যাচ্ছিল হচ্ছে ইউক্রেনের দিকে। এখন রাশিয়ার আজকে পর্যন্ত রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের যে ভাষ্য, তারা বলছে যে এই ঘটনার সঙ্গে মূলত হচ্ছে যে ইসলামপন্থীরা জড়িত, এই ব্যাপারটা তারা ঠিক বিশ্বাস করতে পারছে না। এবং পুতিনের দিক থেকেও যে কথাটি এসেছে কয়েকদিন আগে, তিনি বলেছে যে তার যে ভাষ্য, তিনি বলছেন যে যদি হামলাটি ইসলামপন্থীরা ঘটিয়েই থাকে, কিন্তু তাদেরকে সেই নির্দেশটা কে দিল? আর এছাড়া আমরা যদি পশ্চিমা বিশ্বের তাদের অতীত দিনের কর্মকাণ্ড, আফগানিস্তানে একটু আপনাকে যদি থামিয়ে দিয়ে জিজ্ঞেস করি, যেটা হচ্ছে যে হঠাৎ করে ইউক্রেন যদি আক্রমণ করতো আমরা স্বাভাবিকভাবে নিতাম, সেখানে রাশিয়া এমন কি করলো যে হঠাৎ করে আইএস রাশিয়াতে আক্রমণ করবে? এটা কি বিশ্বাসযোগ্য কিনা? এবং পশ্চিমা মিডিয়ার যে আমরা প্রচারণা দেখছি, বিশেষ করে ফক্স এবং স্কাই নিউজ, বারবার তারা বলছে যে এটি আইএসের হামলা। হঠাৎ করে আইএসের এই হামলা চালানোর পেছনে এটা কি আসলে বিশ্বাসযোগ্য কিনা? বিশ্বাসযোগ্যতা সংকট রয়েছে, এটাই তো হচ্ছে প্রশ্ন। কারণ রাশিয়া এই মুহূর্তে আসলে ইসলামী বিশ্বে এমন কোনো তৎপরতা চালাচ্ছে না যে কারণে আইএস ক্ষুব্ধ হবে। বরং আমরা যদি তার উল্টো দিকে দেখি, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে নেক্সাস, সেই নেক্সাসটি কিন্তু ইসলামী বিশ্বের বিরুদ্ধে সবচেয়ে বেশি আগ্রাসন এই মুহূর্তে চালাচ্ছে গাজায়। তাহলে এই মুহূর্তে আইএস রাশিয়াকে লক্ষ্যবস্তু বানাবে, এর আসলে বাস্তবসম্মত কোনো কারণ আসলে খুঁজে পাওয়া যায় না। পশ্চিমা তাত্ত্বিকরা যে কথাটা বলছে চেচেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রতি ক্ষোভ রয়েছে, কিন্তু সেটা তো অনেক আগের ইতিহাস। এই মুহূর্তে আসলে ইসলামিক স্টেট বলি বা ইসলামিক স্টেট খোরাসান বলি, তাদের এই মুহূর্তে আসলে রাশিয়ায় হামলা চালানোর মতো আসলে যুক্তিসঙ্গত কোনো প্রেক্ষাপট আসলে খুঁজে পাওয়া মুশকিল। দর্শক, যেটা আমাদের মধ্যে সবার মধ্যে, আপনারা যারা আন্তর্জাতিক বিষয়ে খোঁজ খবর রাখেন তারা খুব ভালো করেই হয়তো বাংলাদেশে যারা আছেন তারা বিষয়টাকে বুঝতে পারবেন যে আসলেই কি আসলে রাশিয়ায় আইএস হামলা চালিয়েছে। আমরা সবসময় দেখতে পাই আইএস কিন্তু আসলে যেই তাদের যে ভিডিও বার্তা বা যে বার্তাটা দেয় সেটা একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে যায়, এবং সেই ওয়েবসাইটটি কিন্তু আপনারা জানেন যে ইসরায়েল সংশ্লিষ্টতা তার মধ্যে আছে। তো আমরা অন্য একটি প্রসঙ্গে চলে যাই। আমরা জানি মস্কোর বিষয়টা অনেক বেশি সন্দেহপ্রবণ এবং সেই সন্দেহটা আসলে জিইয়ে থাকছে। এরপর আসলে গাজা যুদ্ধ প্রসঙ্গে চলে যায়। গাজায় কিন্তু এখন মানুষ মৃতের সংখ্যা প্রায় 33,000 ছুঁই করছে। গাজার সর্বশেষ পরিস্থিতি, যেহেতু অনেক আমাদের দেশ রূপান্তরের দেশান্তর আন্তর্জাতিক পাতাটি দেখে, অনেকের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি সর্বশেষ গাজা পরিস্থিতিতে কি, অনেক গাজার কি অবস্থা। গাজা এই মুহূর্তে আমরা জানি যে কিছুদিন আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটা প্রস্তাব পাশ হলো, যুদ্ধবিরতির প্রস্তাব। আমার কাছে মনে হয় যে এই প্রস্তাবটির আসলে কোনো মূল্য নেই, শুধু একটা দালিলিক মূল্য থাকতে পারে যে যুক্তরাষ্ট্র ভেটো প্রদান না করে একটা ভোটদানে বিরত। আন্তর্জাতিক লজ্জা থেকে বাঁচার জন্য মনে হয়, আমার কাছে সেটি মনে হয় যে দীর্ঘদিন থেকে ইসরায়েলের যে তার যে নৃশংসতা, এটা থেকে যে সমালোচনা, সেটা থেকে একটু বাঁচতে চাওয়া, একটু অন্যদিকে দৃষ্টিটাকে সরিয়ে নেওয়া, একটু মানবিক প্রমাণ করার চেষ্টা করা। হ্যাঁ, এখন এই মুহূর্তে আসলে গাজা সংকট নিরসনের জন্য আসলে হামাস এবং ইসরায়েলের মধ্যকার সমঝোতা ছাড়া সেই অর্থে কোনো ধরনের মানে এর বাইরে আসলে অন্য কোনো ধরনের উপায় আছে বলে আমি মনে করি। আমরা যতটুকু দেখেছি 2005 সালে গাজায় যে আগ্রাসনটা হয়েছিল সেটা ছিল আসলে অল্প কয়েকদিনের এবং সেটা ধ্বংসাত্মক ছিল। এত বড় আগ্রাসন মনে হয় আর গাজা বা ফিলিস্তিন দেখেনি এর আগে কোনো সময়। মানে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে এত বড় একদম টানা
যে এত লম্বা সময় ধরে ইসরায়েল ফিলিস্তিনিদের উপরে যে আগ্রাসন 6 মাস হয়ে গেল প্রায়, এই লম্বা আগ্রাসনের ইতিহাস এর আগে কখনো ছিল না। এবং বলা যায় যে সারা বিশ্বের যুদ্ধের ইতিহাস যদি পর্যালোচনা করা যায়, এত সংক্ষিপ্ততম সময়ের মধ্যে এত ব্যাপক পরিমাণ মানুষের হত্যাকাণ্ড এটা এই প্রথম বিশ্ব দেখলো। এবং এই যুদ্ধ থামার এখন পর্যন্ত কোনো নজির দেখা যাচ্ছে না। গতকালও একটা যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আলোচনা আমরা শুনতে পেয়েছি। তার মানে যেটা মানে ধারণা করা যায় এই যুদ্ধটি সহসাই থামছে না, এটা নিশ্চিত করে বলা যায়। গাজাবাসীর জন্য কিন্তু এখনো কোনো আশার আলো দেখেনি, আমরা দেখছি না সেরকম কোনো আশার আলো। যুক্তরাষ্ট্র এখন একটু মানবিক একটা ভঙ্গিমায় চলে আসার চেষ্টা করছে। আসলে সেই যুদ্ধটা আসলে সবাই চায় এই যুদ্ধ দ্রুত শেষ হোক, পবিত্র রমজান মাসে গাজাবাসী যেন তার প্রাণ না হারায়। তাদের খাবার অভাব দেখতে পাচ্ছি আমরা, তারা ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকছে, ইফতারে তারা ঘাস খাচ্ছে। এরকম দৃশ্য আসলে বিশ্ববাসী দেখতে চায় না, এটা মানবিত দৃশ্য এবং এরকম নৃশংস দৃশ্য আসলে বিশ্ববাসী আগে কখনো হয়তো দেখেনি। মিয়ানমারের নির্বাচন এবং সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করি সবসময়। মিয়ানমার একটা নিয়মিত আমাদের প্রতিবেশী, মিয়ানমারের বিষয়টা একটু সংক্ষেপে বলবেন এবং এরপরে কেজরিওয়ালে চলে যাবো। যে মিয়ানমারের ব্যাপারটা হচ্ছে, মিয়ানমারের জান্তা সরকার যেটা আসলে তার সর্বশেষ প্রতিশ্রুতি, তিনি তো আসলে অনেকবারই নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তার যে সর্বশেষ প্রতিশ্রুতি যে তিনি আসলে সারা দেশে নির্বাচনটি আয়োজন করতে চান না। ব্যাপারটা হচ্ছে মিয়ানমার আসলে কিন্তু অন্তর্ভুক্তিমূলক কোনো নির্বাচন হওয়ার কোনো পরিবেশ আসলেই নেই, কারণ দেশের প্রায় 40% অঞ্চল এই মুহূর্তে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। জান্তা সরকার চাইলেও আসলে এই অঞ্চলগুলোতে নির্বাচন আয়োজন করতে পারবে না। এবং এর মধ্যে আরেকটি ঘটনা হচ্ছে, জান্তা যেটা চেষ্টা করছে যে তার অনুগত কিছু বিদ্রোহী গোষ্ঠীদেরকে নিয়ে একটি নির্বাচন, অনেক আমরা জান্তার বিষয়টা জানি, জান্তা আসলে কোনো সময় আসলে ওই অর্থে গণতন্ত্র চায় না, কিন্তু এখন যেটা হচ্ছে যে আসলে 40% জায়গা যদি বিদ্রোহীদের দখলে, সেই ক্ষেত্রে বাংলাদেশ প্রতিবেশী হিসেবে বিদ্রোহীরা যদি পুরো দেশ দখল করে বাংলাদেশের লাভ কি তাতে? কিংবা যারা সামরিক জান্তা তারাই যদি জিতে যায় সেখানে বাংলাদেশের ক্ষতিটা কি? না, আসলে দীর্ঘমেয়াদে মানে বিদ্রোহীরা একদম নেপিদ দখল করে ফেলবে, মিয়ানমারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেবে, এই ব্যাপারটি আসলে ততটা বাস্তবসম্মত নয় এই মুহূর্তে। সেই কারণে যেটি বলা যায় যে আসলে বিদ্রোহীদের সঙ্গে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে রাখাইনের প্রভাব বাংলাদেশে পড়ছে। সেই জায়গা থেকে মানে বলা যায় যে এই জায়গাটা নিয়ে বাংলাদেশকে অনেক বেশি যত্নশীল থাকতে হবে, অনেক বেশি সচেতন থাকতে হবে, সীমান্তের উপর নিবিড় পর্যবেক্ষণ রাখতে হবে। এটি হচ্ছে বাস্তবতা এই মুহূর্তে। আসলে এর বাইরে বাংলাদেশের পক্ষ থেকে করার মতো আসলে কিছু নেই এই মুহূর্তে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে কেজরিওয়াল প্রসঙ্গটা, যেটা হচ্ছে ইন্ডিয়া বা ভারতে যেই বিষয়টা হচ্ছে যে কেজরিওয়ালকে আটক করার পর থেকে দিল্লির কি অবস্থা এবং কেজরিওয়ালের যে আটকের বিষয়টা, এটা পুরো ভারত এবং পুরো বিশ্ব কিভাবে দেখছে? ব্যাপারটা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির ঘটনা নিয়ে এই মুহূর্তে যেটা সর্বশেষ খবর যে অরবিন্দ কেজরিওয়ালকে আসলে 1 এপ্রিল পর্যন্ত হেফাজতে থাকতে হবে এবং তিনি জেল থেকেই হচ্ছে মানে তার যে সরকার চালাচ্ছেন, বিধানসভা চালাচ্ছেন। এখন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, বিশ্লেষকরা যেটা বলছেন যে এর মধ্য দিয়ে ভারতের বিরোধী পরিসর আসন্ন লোকসভার আগে ঐক্যবদ্ধ হবে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই সম্ভাবনাটা আসলে খুবই মানে দুর্বল একটি অবজারভেশন বা পর্যবেক্ষণ বলা যায়। কারণ আসলে বিজেপি বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার যে সম্ভাবনা, এটা ভোটের আগে অনেকবার চেষ্টা করা হয়েছে, এটা আসলে এখন পর্যন্ত আমি সেই অর্থে কোনো সম্ভাবনা দেখি না। আমরা কি বলতে পারি যে এই বছর যে ভারতে সাধারণ নির্বাচন, সেখানে কি আবারও আমরা বিজেপির উত্থান এবং মোদীকেই আসলে পুনরায় আবার বিজয়ীর আসনে সম্ভাবনা আছে কিনা? সেটি আসলে সম্ভাবনাটা সেটাই সবচেয়ে বেশি প্রবল হচ্ছে, কারণ বিজেপি বিরোধী যে দলগুলো রয়েছে সেদের মানে তাদের মধ্যে রাজ্যভিত্তিক যে সমীকরণ, যে তারা সর্বভারতীয় স্তরে একসাথে হাঁটলেও, একসাথে মোদী বিরোধিতার প্রশ্নে অটল থাকলেও যেমন তারা রাজ্য স্তরে যে সেটা মেনটেন করতে পারে না। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পশ্চিমবঙ্গ। সেখানে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম এবং কংগ্রেস তারা হচ্ছে একসঙ্গে সর্বভারতীয় স্তরে একসাথে এক মঞ্চ শেয়ার করে, কিন্তু রাজ্য স্তরে গিয়ে তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী। এটি হচ্ছে ভারতীয় রাজনীতির এই মুহূর্তের সংকট। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম এই সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আমাদের নিয়মিত বিশ্লেষণ, এই সপ্তাহের দেশান্তর, যেখানে আমরা বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাবলী আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ঠিক গত সপ্তাহে যা যা ঘটে গেল আমরা তাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। সাপ্তাহিক ঘটনাবলী নিয়ে, বিশ্ব ঘটনাবলী নিয়ে আপনি যদি আপডেট থাকতে চান তাহলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এই সপ্তাহের দেশান্তরে। আগামী সপ্তাহে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, কানেক্টেড থাকুন।